ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমি ক্লাস 9-এর ইতিহাসের হিটলার সম্পর্কে আলোচনা করব। জার্মানিতে প্রথম মহাযুদ্ধের পর যে অর্থনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, তার প্রেক্ষাপটে অ্যাডলফ হিটলার জার্মানির রাষ্ট্র ক্ষমতা দখল করেন। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তার আগে একটি কথা হলো যে আমার ভিডিও যারা শুনছো তাদের মধ্যে অনেকেই সাবস্ক্রাইব করা হয়নি, তারা সাবস্ক্রাইব করবে। আর নতুন যারা, তারাও সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বিশ্বের একটি উল্লেখযোগ্য, মর্মান্তিক, ধ্বংসমূলক একটি বিষয়। বিশ্বের ইতিহাসে প্রথম ব্যাপকভাবে লোক ক্ষয় হয়, মানুষ মারা যায়, ব্যাপকভাবে সম্পদ ধ্বংস হয়। ঠিক এরকম পরিস্থিতিতে প্রথম মহাযুদ্ধের পর জার্মানি শত্রুপক্ষের দেশ অস্ট্রিয়া আক্রমণ করেছিল সার্বিয়াকে। অস্ট্রিয়াকে জার্মানি সাপোর্ট করে, তুরস্ক সাপোর্ট করে। এবং তোমরা জানো যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে এই অক্ষশক্তি জোট অর্থাৎ জার্মানি আত্মসমর্পণ করতে বাধ্য হয় 1918 সালে। অন্যান্য দেশের মতো জার্মানির আভ্যন্তরীণ ক্ষেত্রে অর্থনৈতিক সংকট দেখা যায়, মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়, খাদ্য দ্রব্যের অভাব দেখা দেয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অভাব দেখা দেয়। এক কথায় জার্মানির আভ্যন্তরীণ ক্ষেত্রে চরম সংকট নেমে আসে। এইরকম পরিস্থিতিতে কাইজার দ্বিতীয় উইলিয়াম, যিনি শাসক ছিলেন 1890 সাল থেকে 1918 সাল পর্যন্ত, তার বিরুদ্ধে জনগণ বিক্ষুব্ধ হয়। জার্মানি একটা বিস্ফোরক অবস্থায় পৌঁছায়। এরকম অবস্থায় কাইজার দ্বিতীয় উইলিয়ামের পতন চাইছে জনগণ। ঠিক এই পরিস্থিতিতে জার্মানির একটি পার্টি, জার্মান সোশ্যালিস্ট ডেমোক্রেটিক পার্টির নেতা, তিনি হলেন হিবার্ট। তিনি ক্ষমতায় আসেন। হিবার্টের নেতৃত্বে জার্মানির যে স্থলবাহিনীর নেতা, আকাশবাহিনীর নেতা এবং জলবাহিনীর, নৌবাহিনীর নেতা, সেনাপতি, এক কথায় তারা প্রত্যেকেই বিদ্রোহ ঘোষণা করেন। 3 বাহিনীর সেনাপতিরা হিবার্টকে সমর্থন করলে জার্মানির সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম, তিনি পরিবার নিয়ে জার্মান থেকে ইংল্যান্ডে পালিয়ে যান এবং সেখানে তিনি আশ্রয় নেন। সমাজতান্ত্রিক ফ্রেডারিক হিবার্ট যে
সরকার প্রতিষ্ঠিত করেন। এই সরকার হচ্ছে রিপাবলিক সরকার। এটাকে ডেমোক্রেটিকও বলতে পারো। প্রকৃত অর্থে যে প্রজাতন্ত্র, সেই অর্থে এখানে প্রজাতান্ত্রিক সরকার বলা যাবে না, তবু এই টার্মটাই ব্যবহার হয়েছে। জার্মানিতে প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়েছে, এটা আমরা ডেমোক্রেটিক সরকারও বলতে পারি। এই রিপাবলিক বা প্রজাতান্ত্রিক গভর্নমেন্ট জার্মানির রাজধানী বার্লিনে খুবই গণ্ডগোল চলছে। এই কারণে উইমার গণতান্ত্রিক সরকার, অর্থাৎ উইমার নামে একটি জায়গা রাজধানী বার্লিনের নিকটবর্তী জায়গা, তার নাম হলো উইমার বা ভাইমার। এই উইমার বা ভাইমার, এখানে সরকারের অবস্থান হয়, অর্থাৎ বার্লিন থেকে সরকার স্থানান্তরিত হয়, রাজধানী থেকে স্থানান্তরিত হয় তার কাছে উইমারে। ইবার্টের নেতৃত্বে এই যে সরকার উইমারে বা ভাইমারে প্রতিষ্ঠিত হলো, এই সরকারকে বলা হয় ভাইমার গণতান্ত্রিক সরকার। ভাইমার বা উইমার শহরে এই গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয় বলে একে ভাইমার প্রজাতান্ত্রিক সরকার বলা হয়। এই ভাইমার প্রজাতান্ত্রিক সরকার পিস অফ প্যারিসে 1919 সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে যে ভার্সাই চুক্তি হয়েছিল, সেই চুক্তিতে সই করতে বাধ্য হয়। এইবার আমরা দেখব এইরকম একটা পরিস্থিতিতে জার্মানির নাৎসি পার্টি লিডার হিটলার আবির্ভূত হন। অ্যাডলফ হিটলার একজন দরিদ্র চর্মকার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 1889 সালে অস্ট্রিয়ার একটি গ্রামে ব্রাউনাউ গ্রামের নাম, সেই গ্রামে চর্মকার পরিবার অর্থাৎ মুচির পরিবারে জন্মগ্রহণ করেন। পিতামাতা অল্প বয়সেই হারিয়ে যায়। পিতামাতাহীন হিটলার তিনি জীবন ধারণের জন্য তিনি জুতো সেলাই করেন, তিনি রুটির ভাটিতে কাজ করেন, ছবি আঁকেন এবং হোটেলে কাজ করেন। এই পরিস্থিতি ছিল খুবই সংকটজনক পরিস্থিতি, এমন একটা পরিস্থিতি যে অত্যন্ত দারিদ্রতার মধ্যে তাকে জীবন কাটাতে হয়েছে। কিন্তু তিনি তার মানসিকতাকে শক্ত করেন। তিনি যে কোনো পরিস্থিতিতে ভেঙে পড়তেন না। তার মানসিক দৃঢ়তা ছিল কঠোর। তাই তিনি এই দারিদ্রতার মধ্যেও তিনি একাডেমিকভাবে পড়াশোনার সুযোগ পাননি। এই কাজের মধ্যে তিনি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা নগরীতে পাঠাগারে গিয়ে, লাইব্রেরিতে গিয়ে বহু বই পড়াশোনা করেন। তারপর তিনি নাৎসি দল গঠন করেন। নাৎসি দল বা নাজি পার্টি সংক্ষেপে। তিনি ভার্সাই চুক্তির বিরোধিতা করেন। ভার্সাই চুক্তির যে অন্যায় অবিবেচনামূলক সামরিক চুক্তি জার্মানির উপরে চাপিয়ে দিয়েছে মিত্রশক্তির দেশগুলো ফ্রান্সের উদ্যোগে,
ভৌগোলিক শর্ত, ভূখণ্ড, মিত্রশক্তির দেশগুলো ভাগ করে নিয়েছে। জার্মানির সামরিক শক্তিকে ভেঙে চুরমার করে দিয়েছে। জার্মানির 1,00,000-এর বেশি সেনা থাকবে না। জার্মানিতে বাধ্যতামূলক সামরিক শিক্ষা, এই সমস্তগুলো বন্ধ করে দিচ্ছে ভার্সাই চুক্তির মাধ্যমে। হিটলার এর চরম বিরোধী ছিলেন। তিনি ভাইমার গণতান্ত্রিক সরকারকে, প্রজাতান্ত্রিক সরকারকে এই চুক্তিতে যে সই করেছে তার জন্য দায়ী করেন যে এই সরকার দায়ী। তারপর তিনি 1919 সালে জার্মান ওয়ার্কার্স পার্টি, এটা আগে থেকেই গঠিত ছিল। এই জার্মান ওয়ার্কার্স পার্টি বা জার্মানির শ্রমিক দলে তিনি যোগ দেন। জার্মানির শ্রমিক দলে যোগ দিয়ে হিটলার ঠিক অল্প দিনের মধ্যেই এই পার্টির নেতাতে পরিণত হন। তিনি নেতৃত্ব দান করেন এই পার্টির, জার্মানির শ্রমিক দলকে তিনি নেতৃত্ব দেন। পার্টির সমস্ত ক্ষমতা তার হাতে, তাই তিনি এই পার্টির নতুন নামকরণ করেন। এই পার্টির, জার্মানির শ্রমিক দলের নাম দেন ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি। ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি, সংক্ষেপে নাৎসি পার্টি, ইংরাজিতে নাজি পার্টি, NAZI। তারপর হিটলার এই নাজি পার্টির আদর্শের কথা ঘোষণা করেন, নাজি পার্টির কর্মসূচির কথা ঘোষণা করেন। আমি নাৎসি পার্টির কর্মসূচিগুলিকে 1-2 করে পয়েন্ট আকারে তুলে ধরছি। 1 নম্বর বক্তব্য হিটলারের নাজি পার্টির বক্তব্য। হিটলারের নাজি পার্টির মাধ্যমে জার্মান জনগণের মধ্যে উগ্র জাতীয়তাবাদ সৃষ্টি করেন। উগ্র জাতীয়তাবাদ কাকে বলে? দেখো, প্রত্যেকটা দেশের জনগণের মধ্যে দেশের প্রতি ভালোবাসা, দেশপ্রেম থাকতে হবে। আর সেটা কোনো অন্যায় না, সেটা হলো আদর্শ জাতীয়তাবাদ। কিন্তু একটা দেশের জনগণের মধ্যে যদি এরকম প্রচার করা হয় যে আমরাই শুধু বড় জাতি, আমরাই শ্রেষ্ঠ জাতি, আর পৃথিবীর অন্যান্য জাতি খারাপ, অন্যান্য জাতিকে আমরা ছোট করে দেখব, ঘৃণা করে দেখব, এইরকম ধারণা একটা জাতির মধ্যে, একটা দেশের জনগণের মধ্যে যদি সৃষ্টি করা হয়, তাহলে সেটাকে বলা হয় উগ্র জাতীয়তাবাদ। হিটলার এই ধরনের জাতীয়তাবাদ তার পার্টির মাধ্যমে গড়ে তোলেন। তিনি ঘোষণা করেন যে জার্মান জাতি হলো আর্য জাতি, এই জাতির রক্ত হলো বিশুদ্ধ রক্ত, আর অন্যান্য জাতি জার্মানির মধ্যে যারা আছে, সংকর জাতি, বিভিন্ন জাতিগুলির উপর জার্মান জাতি, আর্য জাতির আধিপত্য বিস্তার করবে। এইভাবে তিনি আধিপত্য বিস্তারের জন্য জাতিগত শ্রেষ্ঠত্ববাদ, অর্থাৎ আর্য জাতির রক্ত বিশুদ্ধ রক্ত, সুতরাং এই জাতি জার্মানির অন্যান্য জাতির উপরে আধিপত্য বিস্তার করবে, ইহুদি জাতিকে ঘৃণা করবে, কমিউনিস্টদের ঘৃণা করবে, এবং অন্য দেশের অন্য জাতিগোষ্ঠীর মানুষকেও ঘৃণা করবে। একে বলা হয় উগ্র জাতীয়তাবাদ। আর এই উগ্র জাতীয়তাবাদ থেকে সাম্রাজ্যবাদ, অন্য রাষ্ট্রকে আক্রমণ করার মানসিকতা তৈরি হয়, এবং আক্রমণ করলে সেই প্রক্রিয়াটা হয়ে যায় সাম্রাজ্যবাদ। ওকে। 2 নাম্বার, হিটলার তার নাজি পার্টির মাধ্যমে, নাৎসি পার্টির মাধ্যমে ঘোষণা করলেন যে এই পার্টির লিডার হবে একজন। লিডার হচ্ছে ফুয়েরার। ফুয়েরার মানে হলো নির্ভুল, অভ্রান্ত। পার্টির নেতা, নাজি পার্টির নেতা ভুল করতে পারে না। সমস্ত নাজি পার্টির মেম্বাররা লিডারের প্রতি আনুগত্য প্রকাশ করবে, এখানে কোনো প্রশ্ন তুলবে না লিডারের প্রতি। লিডার যা বলবে দ্যাট ইজ ফাইনাল।
সুতরাং এই যে পার্টি গঠনের এই যে নীতি, এটা পার্টিকে স্ট্রং করেছে ঠিকই, কিন্তু এই পার্টির মধ্যে ডেমোক্রেটিক ফিচার্স, ডেমোক্রেটিক ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি না। নাম্বার 3, হিটলারের পার্টির মধ্য দিয়ে প্রচার করেন জার্মানিতে তার যে আদর্শ, কি প্রচার করেন যে ভার্সাই চুক্তিকে বাতিল করতে হবে। জার্মানির উপরে যে ভার্সাই চুক্তি অন্যায়ভাবে মিত্র শক্তির দেশগুলি ফ্রান্সের নেতৃত্বে চাপিয়ে দিয়েছে, এটা অন্যায়। জার্মানিকে অস্বীকার করতে হবে ভার্সাই চুক্তিকে। জার্মান জাতিকে, জার্মান রাষ্ট্রকে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে হবে। গোটা ইউরোপে আধিপত্য বিস্তার করবে জার্মান জাতি। ইহুদি জাতি, এরা সংকর জাতীয় গোষ্ঠী, এদের রক্ত বিশুদ্ধ নয়, এদেরকে বিতাড়িত করতে হবে ইহুদি জাতিকে। যারা কমিউনিস্ট, আমি একদিন কমিউনিস্ট আদর্শকে স্বীকার করতাম ঠিকই, কিন্তু এই কমিউনিস্টরা ভালো নয়। এই কমিউনিস্টদের দেশ থেকে বিতাড়িত করতে হবে। 4 নাম্বার, জার্মান নাজি পার্টি ক্ষমতায় আসবে, ক্ষমতায় এসে আভ্যন্তরীণ ক্ষেত্রে সংস্কার করবে, বেকারত্ব দূর করবে, কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করবার জন্য সংস্কারমূলক কাজ করবে, সেচ ব্যবস্থাকে উন্নতি করবে, কারিগরি বিদ্যাকে কৃষিতে প্রয়োগ করবে, কৃষি পাশাপাশি শিল্পের ব্যাপক উন্নতি করতে হবে, শ্রমিকদের আন্দোলন করা, ধর্মঘট করা নিষিদ্ধ করতে হবে, শ্রমিকদের কারখানাতে কাজ করতে হবে, শ্রমিকদের শিফটিং প্রথা চালু করতে হবে, কোনো কারখানা বন্ধ থাকবে না, 24 ঘন্টায় কারখানাতে উৎপাদন হবে। শিল্পের যারা মালিক, তাদেরকে নিয়ন্ত্রণ করবে এই পার্টি। জমির মালিক, তাদের উপর কঠোর নিয়ন্ত্রণ করবে এই পার্টি। সুতরাং এইভাবে জার্মানির যে নাজি পার্টি সংগঠিত করেন এই সমস্ত বিষয়কে গুরুত্ব দিয়ে। হিটলার মেন ক্যাম্প রচনা করেন, একটা বিখ্যাত গ্রন্থ। মেন ক্যাম্প হচ্ছে 1923 সালে জার্মানির সেনাপতি লুডেনডর্ফের সাহায্য নিয়ে তিনি ভাইমার গণতান্ত্রিক সরকারের বিরোধিতা করেন এবং ভাইমার গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করার চেষ্টা করেন, উদ্যোগ নিলে ভাইমার গণতান্ত্রিক সরকার ছেড়ে কথা বলেনি। ভাইমার গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক সরকার হিটলারকে আটক করে। আটক অবস্থায়, জেলে থাকাকালীন অবস্থায় 782 পেজের একটা বই লিখেন। এই বইটার নাম হচ্ছে মেইন ক্যাম্প। মেইন ক্যাম্প এর ইংরেজি হলো মাই স্ট্রাগল। মাই স্ট্রাগলের অর্থ কি? আমার সংগ্রাম। এই বইটা 782 পাতার বই। এই বইটাতে কি করে জার্মান জাতিকে ভার্সাই চুক্তির মধ্য দিয়ে ঠকানো হয়েছে আর এর প্রতিশোধ নিতে হবে জার্মান জাতিকে, এ কথা এই বইয়ে তিনি তুলে ধরলেন। 1925 সালে তিনি ছাড়া পেলেন জেল থেকে। 1925 সালে জেল থেকে ছাড়া পাওয়ার পরে, তাহলে জেল থেকেই বইটা লিখেছিলেন। 1925 সালে জেল থেকে ছাড়া পেয়ে তিনি মেন ক্যাম্প গ্রন্থে পার্টির যে ইডিওলজি, অর্থাৎ নাজি পার্টির ইডিওলজি, আদর্শ, পলিটিক্যাল ইডিওলজি, নাজি পার্টির প্রোগ্রাম, কর্মসূচি, নাজি পার্টি যে সমস্ত কাজ করবে, আভ্যন্তরীণ ক্ষেত্রে সংস্কার করবে, বৈদেশিক ক্ষেত্রে নাজি পার্টি
কি ভূমিকা নিবে, নাজি পার্টির ভার্সাই চুক্তির প্রতিশোধ নেবে, ভার্সাই চুক্তিকে অমান্য করবে এবং এর প্রতিশোধ নেবে মিত্র শক্তির বিরুদ্ধে। সুতরাং এইভাবে বক্তব্যগুলো তার গ্রন্থে উল্লেখ করেন এবং 9 লাখ কপি বই ছাপানো হয়েছে, 9 লক্ষ কপি, 9 লক্ষ পিস বই, সেটা জার্মান জনগণের মধ্যে তিনি বিচরণ করেন, শিক্ষিত সমাজের মধ্যে বিতরণ করেন এবং তার থেকে এই বই পড়ে জার্মানির প্রায় মানুষের রক্ত টকবক করে ফুটে উঠেছিল। জার্মানির প্রতিটা মানুষের গায়ের লোম শিহরে উঠেছিল, কখন প্রতিশোধ নেব। জার্মান জাতিকে এত অপমান করেছে মিত্রশক্তির দেশগুলো, কবে আমরা এই ভার্সাই চুক্তিকে উচ্ছেদ করব। হিটলারের সমর্থন দরকার, হিটলারের নেতৃত্ব দরকার, হিটলারের যে আদর্শ সেটাকে আমাদের গ্রহণ করতে হবে। এইবার হিটলার বইগুলো বিতরণ করলেন, তারপর পার্টির গঠনে আমরা দেখব যে হিটলারের পার্টি খুব সংগঠিত। তিনি জার্মানিতে প্রচুর বেকার, আমি আগেই বলেছি প্রথম মহাযুদ্ধের পর বেকারত্ব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সেই বেকারদের নিয়ে তিনি জার্মান পার্টি অর্থাৎ নাজি পার্টি গঠন করেন। নাজি পার্টির সংগঠনে তিনি বেকারদের নিয়ে স্টর্ম ট্রুপার্স গঠন করেন। এটা কি? আধা সামরিক ঝটিকা বাহিনী। এই বাহিনীর পোশাক ছিল বাদামি রঙের পোশাক। নাম্বার 2, পার্টি সংগঠনে তিনি আর একটা বিষয়কে গুরুত্ব দিয়েছিলেন, এলিট গার্ড তৈরি করেছিলেন। এলিট গার্ড কি? এলিট গার্ডের সঙ্গে যে বাহিনী, এলিট গার্ড তৈরি হলো যে বাহিনী, সে এলিট গার্ডদের সদস্যরা তারা মৃত্যুকে ভয় পাবে না, তারা মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে জীবনের ভয় করবে না, প্রাণে বাঁচার ভয় করবে না, না করে পার্টির লিডারদের রক্ষা করবেন, প্রাণ রক্ষা করবেন। নাম্বার 3, যুব বাহিনী, নারী বাহিনী পার্টির মধ্যে গঠন করলেন। গণ আদালত গঠন করলেন। অসামরিক বন্দিশালা মানে কি? যারা পার্টির সমর্থক হবে না তাদেরকে ধরে নিয়ে এসে একটা জায়গায় রাখা হবে, বন্দি করে রাখা হবে। গোস্টাপো বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনী, গুপ্ত পুলিশ বাহিনী, এই বাহিনী গোপনে যারা নাৎসি পার্টির বিরোধী তাদেরকে ধরে আনা হবে। আর 4 নাম্বার হচ্ছে নাৎসি যে পতাকা, নাজি পার্টির যে পতাকা, সেই পতাকা ঠিক করা হলো। পতাকার রং হবে কেমন? রক্তবর্ণ, রক্তের মতো লাল পতাকা হবে। আর সাদা রঙের মধ্যে সাদা রং থাকবে কিছুটা, তার মধ্যে স্বস্তিকা চিহ্ন থাকবে। স্বস্তিকা চিহ্ন হচ্ছে আর্য জাতির রক্তের প্রতীক। আর্য জাতির রক্তের প্রতীক হচ্ছে স্বস্তিকা প্রতীক। তারপর আমরা দেখব হিটলার তার পার্টিতে 5 নাম্বার গঠনে আমরা উল্লেখ করব যে তিনি একটা মুখপাত্র মানে পার্টির পত্রিকা প্রচার করার জন্যে, প্রচার করতে হবে তো যে জার্মান জাতির আদর্শ কি, ভার্সাই চুক্তিতে কি কি অন্যায় আছে, সেগুলো পত্রিকার মাধ্যমে জনগণের কাছে তুলে ধরতে হবে। তাই বিখ্যাত সঙ্গীতজ্ঞ ভাগনার তিনি জাগ্রত জার্মানি একটা বই লিখেছেন। জাগ্রত জার্মানি এইটা লিখলেন। এই জাগ্রত জার্মানি হচ্ছে জার্মানির জাতীয় সঙ্গীত। এই জাতীয় সঙ্গীত ভাগনার লিখেছেন, সেটা
জার্মান জাতির মধ্যে প্রচার করা হলো। দেখো, ভাইমার গণতান্ত্রিক সরকার আছে, জাতীয় সঙ্গীত, অন্য অন্য সঙ্গীত আছে। হিটলার তখন ক্ষমতায় আসেননি। এইবার আমরা দেখলাম তার পার্টিকে তিনি সংগঠিত করেছেন বিভিন্নভাবে। আমরা 5টা পয়েন্টে আলোচনা করলাম। এবার দেখব হিটলার ক্ষমতায় আসছেন, তার এই পার্টি গঠন, তার মেন ক্যাম্প রচনা, এত কপি জনগণের মধ্যে প্রচার করা, সবটার মূল উদ্দেশ্য কি? পাওয়ারকে দখল করা, স্টেট পাওয়ারকে তিনি দখল করতে উদ্যোগী হলেন। দেখো, 1929 সাল বিশ্বে অর্থনৈতিক মন্দার বছর। পুঁজিবাদী দেশগুলিতে ব্যাপক পরিমাণ উৎপাদন হয়েছে, উৎপাদিত পণ্য বাজারে যোগান হয়েছে, কিন্তু কিন্তু ক্রেতা নেই, চাহিদা নেই। অটোমেটিক্যালি দ্রব্য উৎপাদন বন্ধ করতে হয়েছে। আমেরিকার মতো দেশে ব্যাপক অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। সুতরাং প্রথম মহাযুদ্ধের পরে যুদ্ধে বিধ্বস্ত পুঁজিবাদী দেশগুলো একমাত্র সোভিয়েত রাশিয়া নিউ ইকোনমি পলিসির মধ্য দিয়ে, সেখানে কিন্তু অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। বাকি প্রায় ক্যাপিটালিজম যারা গ্রহণ করেছে সব দেশেই, গণতান্ত্রিক সরকার, এখানে পুঁজিবাদী যে ভাইমার গণতান্ত্রিক সরকার, এ সরকারের এই অর্থনৈতিক মন্দার হাত থেকে বাঁচেনি। বেকার সমস্যা আরও বেড়েছে জার্মানিতে, খাদ্যের অভাব আরও বেড়েছে, উৎপাদন কমিয়ে দিতে হয়েছে। শিল্পপতিরা উৎপাদন কমিয়ে দিলে শিল্প বন্ধ হয়ে যাবে, অর্থাৎ অতিরিক্ত উৎপাদনের বাজার নেই। আবার সে অতি উৎপাদন থেকে কম উৎপাদন, অর্থাৎ শ্রমিক ছাঁটাই হয়েছে। জার্মানিতে শিল্পপতিরা ক্ষুব্ধ হয়েছে, ধনী ব্যবসায়ী তারা ক্ষুব্ধ হয়েছে, তারা কিন্তু হিটলারের পার্টিকে সাপোর্ট করেছে। জার্মানির যারা বণিক ব্যবসায়ী তারা হিটলারকে সাপোর্ট করেছে, কৃষকরা সাপোর্ট করেছে, বেকাররা সাপোর্ট করেছে। 1930 সালে জার্মানির যে সংসদ রাইখস্ট্যাগ, জার্মানির আইনসভার নাম হচ্ছে রাইখস্ট্যাগ, সেই নির্বাচন হলো। 1930 সালের নির্বাচনে হিটলারের পার্টি কটা আসন পেয়েছিল? 12টা আসন পেয়েছিল। আগে 1930-এর আগে মাত্র 22 আসন ছিল, আর 1930-এর নির্বাচনে আসন হলো 1930-এ 22টা আসন ছিল, আর 1933-এর নির্বাচনে হিটলারের পার্টি 107টা পায়। পরে কিন্তু হিটলার কমিউনিস্ট বিদ্বেষী ছিলেন। রাইখস্ট্যাগে হিটলারের পার্টির মাধ্যমে আগুন ধরিয়ে দেওয়া হয়, কমিউনিস্টদের দায়ী করা হয়। পপুলারিটি গেইন করার জন্য আর্টিফিশিয়ালি এগুলো করা হয়। সুতরাং জার্মান নাজি পার্টিকে জার্মানির মানুষ 1934 সালে প্রধানমন্ত্রী হিসাবে হিটলার নিযুক্ত হন। 1934 সালে হিন্ডেনবার্গ চ্যান্সেলর তিনি মারা যান। হিটলার 34-এ প্রধানমন্ত্রী হয়েছেন, 33-এ প্রধানমন্ত্রী হয়েছেন, পরের বছরই 34 তিনি হয়েছেন। তিনি ওই হিন্ডেনবার্গ মারা গেলে রাষ্ট্রপতির পদ, চ্যান্সেলরের পদ, আমরা বলবো চ্যান্সেলরের পদ, আমাদের দেশে রাষ্ট্রপতির সঙ্গে তুলনা করতে পারো। এই চ্যান্সেলরের পদ আর প্রধানমন্ত্রীর পদ দুটোকে একত্রীকরণ করে একনায়কের পদ তৈরি করেছেন। তিনি নিজেকে ফুয়েরার হিসাবে ঘোষণা করেছেন যে আমার বিরুদ্ধে কেউ আসতে পারবে না। তিনি ঘোষণা করেন রাষ্ট্রনায়ক হিসাবে ওয়ান পার্টি, একটাই পার্টি, নাজি পার্টি থাকবে, অন্য কোনো পার্টি থাকবে না জার্মানিতে। বিরোধী পার্টিগুলোকে বাতিল করে দিলেন। তিনি ক্ষমতায় এসে গণমাধ্যমে স্বাধীনতা কেড়ে নিলেন। তিনি ক্ষমতায় এসে নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত অধিকার কেড়ে নিলেন, নাগরিকদের বাক স্বাধীনতা কেড়ে নিলেন, বিচার বিভাগের কোনো নিরপেক্ষতা থাকলো না। গণতন্ত্রের যে মোটামুটি একটা নিরপেক্ষতার কথা স্বীকার করা হয়, এখানে তাও স্বীকার করা হলো না। তাই তিনি ঘোষণা করলেন ওয়ান পার্টি, ওয়ান নেশন থাকবে জার্মানিতে, ওয়ান নেশন, জার্মান জাতি।
জার্মান জাতি, আর্য জাতি, অন্য কোনো জাতির লোক এখানে থাকবে না, ইহুদিরা থাকবে না, কমিউনিস্টরা থাকবে না। তাই কমিউনিস্টদের ধরে এবং ইহুদি জাতিকে ধরে বড় বড় গ্যাস চেম্বার মাটির তলে তৈরি করে গ্যাস চেম্বারে ফেলে দিয়ে সেখানে একটা গ্যাস স্প্রে করে দিয়ে তাদেরকে হত্যা করেছেন হিটলার। হিটলারের যে ক্ষমতা, তিনি এসেই ভার্সাই চুক্তিকে অমান্য করেছেন। তিনি এসেই লিগ অফ নেশনের সদস্যপদ জার্মানি ত্যাগ করেছে, যেটা উইমার গণতান্ত্রিক সরকার জার্মানিকে লিগ অফ নেশনের সদস্যপদ দিয়েছিল। পরে হিটলার এসে সেটাকে পদত্যাগ করলো। নিরস্ত্রীকরণ, যেটা লিগ অফ নেশনের পক্ষ থেকে 1919 সালে উইড্রো উইলসনের প্রস্তাবের ভিত্তিতে যে লিগ অফ নেশন আন্তর্জাতিক সংগঠন গড়ে তুলেছিল, তার একটা প্রস্তাব অনুযায়ী যে নিরস্ত্রীকরণ প্রক্রিয়া চলছিল, তিনি অস্বীকার করেছেন। আমরা অস্ত্র তৈরি করব, আমি অস্ত্র তৈরি করব প্রকাশ্যে ঘোষণা করেন। ওয়ান নেশন ওয়ান স্টেট, গোটা ইউরোপের একটা স্টেট থাকবে, গোটা ইউরোপে একটা জাতি থাকবে, গোটা ইউরোপে একটা পার্টি থাকবে, নাজি পার্টি, আর কোনো পার্টি থাকবে না। একটা পার্টি, ওয়ান লিডার থাকবে, যার বিরুদ্ধে আর কোনো লিডার থাকবে না। এইভাবে তিনি প্রচার করে জার্মানি আভ্যন্তরীণ ক্ষেত্রে তিনি একটা গম বিপ্লব বলা হয়, কৃষিতে ব্যাপক উৎপাদন বাড়িয়ে কৃষির যে সমস্ত ফসল ব্যাপকভাবে উৎপাদন বৃদ্ধি পায়, শিল্পে উৎপাদন বৃদ্ধি পায়, শ্রমিকদের ধর্মঘট করার অধিকার কেড়ে নেন, কারখানাতে শিফটিং প্রথা, 24 ঘন্টা কারখানা চলবে। এইভাবে ব্যাপক একটা অর্থনৈতিক দিক থেকে উন্নত হয়। যে জার্মানির একটা কি বলবো, একটা কাঁকড়ার খোলে পরিণত হয়েছিল। কাঁকড়ার খোলটা শুধু, তার ভিতরে যে গেনুগুলো থাকে যদি বের করে নেওয়া যায়, খোলটা কি থাকে, ঠিক এরকম একটা অবস্থা জার্মানির। সেই জায়গায় দাঁড়িয়ে 1934 থেকে 1939 বিশ্বের প্রথম সারির শক্তিতে পরিণত হয় জার্মানি। এই সময়ে 1919 থেকে 1939 এই 20 বছরে প্রথম সারির শক্তি ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, জার্মানি উঠে আসলো। পরে ইটালি উঠে এসছে, ফ্যাসিবাদী, আমি ভিডিও দিয়েছি তোমাদের, ফ্যাসিবাদী নেতা ইটালিকে অর্থনৈতিক দিক থেকে করে, সামরিক দিক থেকে ক্ষমতা বৃদ্ধি পায় ফ্রান্স, ইংল্যান্ড, এরা তো শক্তিশালী। সুতরাং এই সময়ে জাপান শক্তিশালী। এই সময়ে বহুকেন্দ্রিক রাজনীতি, মাল্টিপোলার পলিটিক্স, গোটা ওয়ার্ল্ডে কেউ কাউকে মান্য করে না। হিটলারের বক্তব্য যে ওই সমস্ত দেশ, ফ্রান্স, ইংল্যান্ড, এরা অস্ত্র বানাচ্ছে, রাশিয়া অস্ত্র বানাচ্ছে, আমি কেন মানাবো না? তাছাড়া আমার প্রতিশোধ নিতে হবে, ভার্সাই চুক্তির প্রতিশোধ নিতে হবে। তাই মিলিটারি পাওয়ার, অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি করে। এবং সত্যি কথা, ইংল্যান্ড তোষণ করে হিটলারকে, ফ্রান্সও তোষণ করে। ফ্রান্স উদ্যোগ নিয়েছিল ইংল্যান্ডের সহযোগিতায়, যখন হিটলার এবং মুসোলিনি আবিসিনিয়া দখল করে নেয়, জেনারেল ফ্রাঙ্কোকে স্পেনের গৃহযুদ্ধে সহযোগিতা করে। হিটলার মুসোলিনির এই যে বাড়বাড়ন্ত, সেখানে তো প্রতিরোধ করার কথা ছিল। ফ্রান্সের ভার্সাই চুক্তির ব্যাপারে একটা উদ্যোগ ছিল, জার্মানির উপর বেশি অবিচার করেছিল। তাই ফ্রান্স 1919 থেকে 1939 এই 20 বছর এক রাতও শান্তিতে ঘুমাতে পারেনি। 1938 সালে মিউনিখ চুক্তিতে হিটলারকে তোষামোদ করা হয়েছে। মিউনিখ চুক্তি 1938 সালে, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার পাওয়া গেছে। এখানে ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি এবং ইটালি, এই 4টি দেশের প্রতিনিধি ছিল। এখানে হিটলারকে তোষামোদ করা হয়েছে। সোভিয়েত রাশিয়া অনাক্রমণ চুক্তি করে। স্ট্যালিন, সোভিয়েত নেতা, রাষ্ট্রনায়ক, তিনি হিটলারের সঙ্গে অনাক্রমণ চুক্তি করে, তুমি আক্রমণ করবে না, আমিও আক্রমণ করবো না, কিন্তু হিটলার ভায়োলেট করেছে। যাই হোক, এইভাবে আমরা দেখলাম হিটলারের ক্ষমতাসীন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একটা তোলপাড়মূলক ভূমিকা। 1939 সালে সেপ্টেম্বর মাসে পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধের জন্য হিটলারকে অনেকটা দায়ী করা যায়। একটা কথা আমরা এখানে লক্ষ্য করব,
যে হিটলারের যে আবির্ভাব, সেই আবির্ভাবের তার যে এরকম ব্যক্তিত্বের বিকাশ, তার যে পার্সোনালিটির বিকাশ, এটা আমরা বলতে পারি জার্মানির উপর অবিচার করা হয়েছিল। অবিচার করা হয়েছিল। আবার এ কথা সত্য যে স্বৈরাচারী, গণতন্ত্র বিরোধী, জনমত বিরোধী একটা সর্বাত্মক যে রাষ্ট্র, ইনি সমস্ত ক্ষমতা নিজের হাতে নিয়েছিলেন, সেই শাসক কিন্তু চিরস্থায়ী হয় না। আমি আগের ভিডিওতে বলেছি, মুসলিনি এত দাপটের সঙ্গে ক্ষমতায় এসেছিলেন, সলভও করেছিলেন, কিন্তু কিছু ভুল, আত্মসমালোচনা, মানুষের গণতন্ত্র, মানুষের মতামতকে যারা গুরুত্ব না দেয়, কোনো শাসক কিন্তু টিকবে না। এ কথা ইতিহাস বলছে, এ কথা হলো সত্যের ইতিহাস। আমরা পৃথিবীতে দেখিনি যে স্বৈরাচারী শাসক শেষ অবধি লাস্টিং করেছে, লাস্টিং করবে না। স্বৈরাচারী শাসনের পতন হবেই। তাই শাসককে মাথায় রাখতে হয় যে গণতন্ত্রপ্রিয়, শান্তিপ্রিয় মানুষের যে জীবন জীবিকা, তাদের যে একটা অনুকূল, তার জীবন জীবিকার যে অনুকূল পরিবেশ তৈরি করতে হয়। অর্থাৎ শক্তি প্রয়োগ করে স্বাভাবিক আনুগত্য আসে না। স্বাভাবিক আনুগত্যের জন্য জনমত, গণমাধ্যম, এগুলিকে গুরুত্ব দিতে হবে। সুতরাং গণতন্ত্র, ফ্যাসিবাদ, নাৎসিবাদ এগুলো ফিক্সড ধারণা হতে পারে না। সর্বাত্মক রাষ্ট্র ধারণা এটাও ফিক্সড না। সর্বাত্মক রাষ্ট্রের জায়গায় শাসকের অবসান করলে গণতন্ত্র হতে পারে, আবার গণতান্ত্রিক রাষ্ট্রের শাসক স্বৈরাচারী হতে পারে, সেটা কিন্তু সর্বাত্মক রাষ্ট্র হতে পারে। গণতন্ত্রের মধ্যে সূক্ষ্মভাবে গণমাধ্যমের স্বাধীনতাকে কেড়ে নিতে পারে, ব্যক্তি স্বাধীনতাকে লঙ্ঘন করতে পারে। শ্রেণীগত স্বার্থ এখানে দেখতে হবে। দেখো, আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করছি। কি লক্ষ্য করছি? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে দুটো মতাদর্শ আবির্ভাব হচ্ছে, ফ্যাসিবাদ, নাৎসিবাদ। এই দুটো মতাদর্শ কিন্তু একমত, একই ধরনের রাষ্ট্র কাঠামোকে সমর্থন করে। আর অন্যদিকে আমরা দেখছি ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, এগুলো হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, উদারনীতি গণতন্ত্র, যেখানে ব্যক্তিগত স্বাধীনতা থাকবে, ব্যক্তিগত সম্পত্তির উপরে মালিকানা থাকবে, বিচার বিভাগে নিরপেক্ষতা থাকবে, একাধিক দলব্যবস্থা থাকবে, নির্বাচন হবে সুষ্ঠুভাবে, ইত্যাদি ইত্যাদি। আর অন্যদিকে দেখছি যে সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক ব্যবস্থা, একটা দলের আধিপত্য, সর্বহারা শ্রেণীর পার্টি। এখানে সমাজতান্ত্রিক ব্যবস্থাতে একটা শ্রেণীকে স্বীকার করা হয়, সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষক, শ্রমিক, সবাই কিন্তু একটা শ্রেণীভুক্ত, সবাই কাজ করার মানুষ, কাজ করবে, খাবে, কাজ করবে সামর্থ্য মতো, প্রয়োজন মতো মজুরি, কাজ অনুযায়ী মজুরি পাবে। যাই হোক, এই সমস্ত মতাদর্শগুলো আমাদের শিখে নিতে হবে এই ক্লাস 9-এ। তাই আজকের আলোচনা আমি যেটা, হিটলার কিভাবে তার দেশে রাজনৈতিক ক্ষমতা দখল করেছেন, আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি যে অতি দারিদ্রতা কিন্তু মানুষের উন্নতি অর্থাৎ ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু এটা এই কথাও আবার সত্যি না। জুতো সেলাই করে, রুটির ভাটিতে কাজ করে, হোটেলে কাজ করে অনেক ভাই বোনকে মানুষ করেছে হিটলার। সেই মানুষটি, আরেকটা কথা আমি ভুলে গেছি, জার্মানির সেনাবাহিনীতে উনি যোগ দিয়েছিলেন। অর্থাৎ যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলছে, তিনি একজন সাধারণ সৈনিক ছিলেন। তাহলে উইমার গণতান্ত্রিক, কিন্তু একটা কথা কি, হিটলারের দেশপ্রেম ছিল, এ কথা আমাদের স্বীকার করতে হবে। এই কথা আমাদের স্বীকার করতে হবে। দেশপ্রেম না থাকলে কেন এত ঝুঁকি, এত উদ্যোগ, এত একটা ডেমোক্রেটিক পার্টিকে, ডেমোক্রেটিক সিস্টেমের এগেনস্টে কথা বলা, এবং 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 সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা। ওই যে সামরিক নেতা স্থল নৌ বিমান বাহিনীর বিদ্রোহ ঘোষণা করেছিল। তাহলে আমরা দেখছি যে হিটলারের যে ইতিহাস, এটা কিন্তু মানে উল্লেখযোগ্য একটা ইতিহাস। এখান থেকে শিক্ষা নেওয়ার ইতিহাস। আমরা শিক্ষা নেব অতি সাধারণ জীবন থেকে কিভাবে একজন রাষ্ট্রনেতা হতে পারে, আবার তারই ভুলের জন্য একজন রাষ্ট্রনেতা কিভাবে তার পতন ঘটে। আমরা আগের ভিডিওতে বলেছি মুসোলিনিও তাই, একটা সাধারণ থেকে অতি সাধারণ, আর হিটলার কিন্তু আরও অতি সাধারণ। এবং একটা কথা মনে রাখতে হবে যে ক্ষমতায় যিনি যাবেন, ক্ষমতার দম্ভ,
এটা কিন্তু চিরস্থায়ী নয়। ক্ষমতা স্টেবল নয় একটা মানুষের কাছে। ডেমোক্রেটিক সিস্টেমকে গুরুত্ব দিতে হবে। তাই ফ্যাসিবাদ, নাৎসিবাদ মানব সভ্যতার পক্ষে ক্ষতিকর। উগ্র জাতীয়তাবাদ, হিটলারও উগ্র জাতীয়তাবাদ সৃষ্টি করেছেন। আবার দেখো, উগ্র জাতীয়তাবাদ গণতান্ত্রিক দেশে হয় না তা না, গণতান্ত্রিক দেশেও হয়। আজকে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে শুধু কি জার্মানিতে উগ্র জাতীয়তাবাদ কাইজার দ্বিতীয় উইলিয়াম সৃষ্টি করেছিলেন? হ্যাঁ, সৃষ্টি করেননি। ইংল্যান্ডের শাসক শ্রেণী উগ্র জাতীয়তাবাদ, সে দেশের ইংরেজ জাতি হলো শ্রেষ্ঠ জাতি, প্রচার করেননি? করেছেন। সবই হচ্ছে অর্থনৈতিক আধিপত্য, অর্থনৈতিক সাম্রাজ্যবাদ, রাজনৈতিক ক্ষমতা দখল করা, নিজের রাষ্ট্রের সীমানা বৃদ্ধি করা। তবে আত্মসমালোচনা থাকতে হবে। আমরা এই হিটলারকে দেখব যে দ্বিতীয় মহাযুদ্ধে তিনি একটি বাংকারে আশ্রয় নিয়েছিলেন, শেষ পর্যন্ত তিনি একটা আত্মহত্যা করেছেন। আর আমি আগের ভিডিওতে বলেছি, ওই যে মুসলিনি স্বৈরাচারী শাসক, সর্বাত্ম রাষ্ট্রের কর্ণধার, তাকে জনগণ পিটিয়ে মেরেছে, ইটালির জনগণ। এখান থেকে শিক্ষা নিতে হবে, কোনো স্বৈরাচার টিকবে না, কোনো অগণতান্ত্রিক সিস্টেম চলবে না। জনগণই শেষ কথা বলে, জনগণের কথা ভাবতে হবে। এই বলে আজকের আলোচনা আমি শেষ করলাম।